প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, কিন্তু তার আগে লোকসভা ভোটের পর জায়গায় জায়গায় অশান্তির ছবি, হিংসার ছবি, আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। কিন্তু কেন? এই প্রশ্ন তুলছে সারা বাংলার মানুষ। যেখানে রাজ্যের শাসক দল ক্ষমতায় রয়েছে, 21 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নিলেন, সে জায়গায় দাঁড়িয়ে বাংলার বিজেপি কর্মীদের এই অবস্থা কেন? উত্তর খুঁজবো তৃণমূল যুব নেতার কাছ দিয়ে। ক্রসকিউর আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগত। আমি সৈকত রয়েছে আপনাদের সঙ্গে, এবং আজকে তৃণমূল হয়ে যিনি প্রতিনিধিত্ব করবেন আমাদের রাজনৈতিক মঞ্চে, তার সঙ্গে আলাপ করিয়ে দেবো। প্রথমবার আমাদের মাঝে আমরা পেয়েছি কৌশিক মাঝি, তৃণমূল যুব নেতা। কৌশিক দাকে স্বাগত চ্যানেল ওয়ানে। এবং আমার সঙ্গে রয়েছেন আমার সিনিয়র প্রডিউসার অতনু চক্রবর্তী এবং আমার সহ সঞ্চালক অমৃতা দাস। দাদা, ইন্ডি জোট মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন ইন্ডি জোটে আমি নেই, তারপর বলেছিলেন বাইরে থেকে সমর্থন করব। রেজাল্ট ভালো হওয়ার পরে কি ইন্ডি জোট নিয়ে আবার মাথা ব্যথা? মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের যে নামকরণ সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছিলেন এবং একদমই কোথাও বেরোননি। বিষয়টা আপনি বলতে পারেন যে পশ্চিমবঙ্গে আমরা ইন্ডিয়া জোটের যারা শরিক, অর্থাৎ জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম, তাদের সঙ্গে আমরা এখানে আসন সমঝোতায় যাইনি। কিন্তু ইন্ডিয়া জোট থেকে তৃণমূল কংগ্রেস কোনো সময়ের জন্যই বেরিয়ে যায়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বলেছিলেন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা এনডিএ জোটের বিরুদ্ধে ইন্ডিয়া জোটকে তিনি সর্বতোভাবে সহযোগিতা করবেন এবং তার মধ্যে সরকারে যাবেন কি যাবেন না সেটা নিয়ে একটা একটা দোলাচলে একটা বিষয় তৈরি করবার চেষ্টা করেছিল মিডিয়া গসিপ। কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রেস কনফারেন্স করে ক্লিয়ার করে দিয়েছিলেন যে এরকম কোনো ব্যাপার না, সরকার যদি গঠন হয় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আমাদের দল। ভোটের আগে ইন্ডিয়া জোটের কটা মিটিংয়ে তৃণমূলের প্রতিনিধি ছিল? ভোটের আগে বলে শুধু না, ইন্ডিয়া জোট যবে থেকে তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের যেখানে যেখানে প্রয়োজনীয়তা ছিল যাওয়ার, সেই প্রয়োজনীয়তা অনুযায়ী তৃণমূল কংগ্রেস গেছে। এবং তার সঙ্গে আপনাকে পরিষ্কার করে দিই, আপনি যে প্রশ্নটা করেছেন উত্তর দেওয়ার সময় দেবেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা বিজেপিকে এখানে আটকে দিতে পেরেছে, কারণ আমাদের লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে। সেখানে মিটিংয়ের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল পশ্চিমবঙ্গে কিভাবে বিজেপিকে আটকানো যায়, সেখানে তৃণমূল কংগ্রেস সাকসেস এবং প্রমাণিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ইন্ডিয়া জোটের যে বৈঠক হয় সেখানে রাহুল গান্ধীর পাশে থাকে সিপিএম, মানে সীতারাম ইয়েচুরির সাথে বৈঠক ঠিক হয়, আমার সাথে আলোচনা হয় না বলে আমি তৃণমূল জোটে নেই। আপনি কি এটা শুনেছিলেন? আমি কোনো জায়গাতে এইসব কথা শুনিনি। কিছু মিডিয়া গসিপ তৈরি করেছিল মিডিয়া খাওয়ানোর জন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের অন্যতম কারিগর হিসেবে কাজ করেছেন। আর সিপিআইএম নিয়ে যদি কথা বলতে হয়, পশ্চিমবঙ্গে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই জোট করে 2011 সালে সিপিআইএমকে হারিয়েছিলাম। কিন্তু পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস এমন একটি জায়গায় পর্যবসিত হয়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে ক্রমাগত রাজনৈতিক সংঘাতে গিয়ে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছেড়েছিল এবং তারা পশ্চিমবঙ্গে চিরাচরিতভাবে যে কংগ্রেসের বিরোধী পক্ষ হিসেবে পরিচিত সিপিআইএম এবং বামফ্রন্ট, তাদের সঙ্গে সিপিআইএমের সঙ্গে জোট করে 2016 সালের নির্বাচনে গিয়েছিল, জিততে পারেনি। এবং তার পরবর্তীকালে যত নির্বাচন হয়েছে ক্রমাগত তারা কমতে কমতে শূন্যতে পৌঁছেছে। সিপিআইএম এবং বামফ্রন্ট তো শূন্যতেই, আর কংগ্রেসের গত লোকসভা নির্বাচনেও 2টো আসন ছিল। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটে যায়নি, তারা সিপিআইএমের সঙ্গে জোট করেছিল, বামফ্রন্টের সঙ্গে জোট করেছিল। কোথাও কোথাও সেই জোটও হয়নি, যেমন পুরুলিয়াতেও ওদের দেখলাম যে সেখানে কিন্তু ওরা কংগ্রেস একে আটকে গেছে, আর এখানে সিপিআইএম খাতায় ইন্ডিয়া জোটে কংগ্রেস আর তৃণমূল একসাথে রয়েছে, আর বাংলাতে কংগ্রেস আর তৃণমূল আলাদা রয়েছে। এটা যদি বলেন তার মানে কি? আপনি যদি এই প্রশ্ন করেন তাহলে আপনাকে একটা কথা মনে করাতে হয়, কেরলেতে সিপিআইএম এর সঙ্গে বা বামফ্রন্টের সঙ্গে সরাসরি কংগ্রেসের লড়াই, তারা কিভাবে রয়েছে। মানে শুভেন্দু অধিকারীর কথা মতো দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি। শুভেন্দু অধিকারী অনেক কিছুই বলতে পারেন, কিন্তু শুভেন্দু অধিকারী তো বলেছিলেন পশ্চিমবঙ্গে তৃণমূল নাকি মুছে যাবে, পিসি ভাইপোর কোম্পানি নাকি উঠে যাবে। তো শুভেন্দু অধিকারী নিজেরই উঠে যাওয়ার মতো অবস্থা, ওনার কথার কোনো মূল্যই নেই। কৌশিক, একেবারে যে বক্তব্যটা অতনুদা আপনাকে জিজ্ঞাসা করছিলেন, অর্থাৎ আপনি যেমনটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেননি, কিন্তু যে প্রশ্নটা বারংবার আসছে ঠিক চতুর্থ দফা 4th ফেজ ইলেকশনের পর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোট নিয়ে আবারও মুখ খুলতে দেখলাম। সরাসরি মঞ্চ থেকে তিনি বলছিলেন আমি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তাদের সঙ্গে আছি, এবং ভোটের রেজাল্ট বেরোনোর পর সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দিলেন ঠিক 5 জুন। একটা বিষয় বুঝতে হবে তোমায়, এই ইলেকশনে কিছু কৌশল থাকে।
এই রাজ্যে আমাদের সঙ্গে বা যেহেতু সিপিআইএম এবং কংগ্রেসের কোনো আসন সমঝোতা হয়নি, তারাও সমানভাবে আমাদেরকে আক্রমণ করে গেছে বিজেপিকে সহযোগিতা করতে গিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কংগ্রেস বা সিপিআইএমের হয়ে কথা বলার মতো কোনো রাজনৈতিক পরিস্থিতি ছিল না। এবং এই জায়গাতেই আমাদের মেন প্রশ্ন যে পশ্চিমবঙ্গে সিপিআইএম এবং কংগ্রেস তারা তৃণমূল কংগ্রেসকে বিজেপির সমপর্যায়ে গিয়ে আক্রমণ করবে, আর এখানে তৃণমূল কংগ্রেস তার আক্রমণ সহ্য করে তার সঙ্গে সমঝোতায় নিশ্চয়ই যাবে না। আমাদের মূল লড়াই ছিল, কারণ আমরা ভালো করেই জানি যে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএমের শক্তি ক্ষয়িষ্ণু, এবং তাদের মূলত যারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা ভোটদান করেন বা আমাদের বিরোধী পক্ষ হিসাবে, সেখানে বিজেপির একটা প্রাসঙ্গিকতা তৈরি হয়েছে। আমার মূল শত্রু এখানে বিজেপিকে আটকাতে গিয়ে আমাদের যে রাজনৈতিক কৌশল নিতে হয়েছে সেটাই আমাদের দলনেত্রী অবলম্বন করেছেন। সেই রাজনীতিতে তো ধাক্কাটাই রাজনীতিতে তাহলে কৌশলটাই তো কংগ্রেসের আসল কথা কথা। যখন বলছেন, তাহলে সেই ধাক্কাটাই কি সরাসরি খেতে হলো অধীর রঞ্জন চৌধুরীকে এবার? অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে আমি একটা কথা বলি, অধীর রঞ্জন চৌধুরীকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি। অধীর রঞ্জন চৌধুরী অবশ্যই একজন প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের নেতা এবং অবশ্যই কংগ্রেস নেতা, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী যতদিন পর্যন্ত সিপিআইএমের বিরুদ্ধে লড়াই করেছেন তার প্রতি যে রেসপেক্ট ছিল, সেই অধীর রঞ্জন চৌধুরী যখন সিপিআইএমের সঙ্গে জোটবদ্ধ হতে গেলেন, যে সিপিআইএমের লোকেরা কংগ্রেস করে বলে মানুষের হাতের কবজি কেটে নিচ্ছে, মানে হাত চিহ্ন হচ্ছে কংগ্রেসের চিহ্ন, সেই যা পশ্চিমবঙ্গে 34 বছর ধরে বহু কংগ্রেসি ছেলের প্রাণ গেছে, বহু মায়ের কোল খালি হয়েছে এই সিপিআইএমের দ্বারা, তাদের সঙ্গে যখন এই অধীর চৌধুরীরা জোট করতে গেল, তখন থেকেই আমরা একটা জিনিস বুঝেছিলাম যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবস্থা তলানিতে যাবে এবং আরও খারাপ হবে। এবং তার যেই অধীর রঞ্জন চৌধুরী একটা সময় বহরমপুরে অপ্রতিরোধ্য ছিল, যেই অধীর রঞ্জন চৌধুরীকে হারানো প্রায় অসম্ভব ছিল কোনো দলের কাছেই, সেই অধীর রঞ্জন চৌধুরী একজন খেলোয়াড়ের কাছে, রাজনীতিতে ইউসুফ পাঠান রাজনীতিবিদ নন, তিনি একজন ক্রিকেটার, এবং রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস যে লড়াইটা করা সেই লড়াইটা করেছে এবং সেখানে অধীর রঞ্জন চৌধুরী হেরেছে। কৌশিকদা, আপনি বাম শাসনের কথা বললেন। এখন বর্তমানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, লোকসভা ভোট শেষ হওয়ার পর দিকে দিকে রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার ছবি। তাহলে এই ভোট পরবর্তী হিংসা হচ্ছে, তার দায় কার? একটা কথা মাথায় রাখতে হবে, এই যে হিংসের কথা, হিংসা মুক্ত রাজনীতি হোক এটা আমরা সকলেই চাই, তৃণমূল কংগ্রেস এটার বাইরে নয়। এবার পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং কেরল, এই তিনটে জায়গায় দীর্ঘ সময় ধরে বামেরা ক্ষমতায় ছিল। এই বামেরা জিতবার জন্য, মানে জেতার জন্য, যেন তেন প্রকারেণ বিরোধী দলকে দমানোর জন্য তারা একটা বল প্রয়োগ বা শক্তি প্রয়োগ এবং রাজনৈতিকভাবে তারা একটা সন্ত্রাস তৈরি করত। সেটার একটা ট্র্যাডিশন তৃণমূল কংগ্রেস নেয়নি, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে রয়ে গেছে। তো সেই জায়গা থেকে অনেক সময় যেটা হয় যে রাজনৈতিকভাবে কেউ নির্দেশ দেয়নি কাউকে মারার বা কাউকে ঘরছাড়া করার, কিন্তু কিছু লোক সেটা করে আনন্দ পায়। এবার সেটাকে আটকানোর জন্য দলগতভাবে সর্বদল সবাইকে সহযোগিতায় আসতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, রাজনীতিতে কোনো একটা দল মারামারি করতে পারে না, যদি কোথাও আঘাত আসে সেখানে প্রত্যাঘাতও আসে। তো কোনো জায়গায় কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বক্তব্যের উপরেও ডিপেন্ড করে সেই রাজনীতিতে, মানে পরবর্তী পর্যায়ে ভোটের পরে কি ঘটতে পারে কি ঘটতে না পারে। পূর্ব মেদিনীপুরে দুটো আসনেই আমরা হেরেছি, কাঁথি এবং তমলুক। মার্জিন অনেক কমেছে, কম মার্জিনে হলেও বিজেপির প্রতিনিধিরা জিতেছেন। নন্দীগ্রাম সহ, তমলুক সহ পূর্ব মেদিনীপুরের এন্টেরিয়ার অঞ্চল জুড়ে, যেখানে বিজেপির সাংগঠনিক শক্তি হয়তো আমাদের থেকে বেশি, সেখানে আমাদের কর্মীদেরকে হতছাড়া করা হচ্ছে। কটা মিডিয়া গিয়ে সেখানে ছেড়ে দিন, বিষয়টা তো মিডিয়াই প্রশ্নটা করছে। না না, মিডিয়ার কথা কি করে ছেড়ে দেবো? আপনি মিডিয়ার লোক। যদি তৃণমূলের লোক ঘর ছাড়া হয়, সেটা এই রাজ্যটা কার? তৃণমূলের। তো যদি আমি শেষ করে নি, এই রাজ্যের শাসক দল তৃণমূল। হ্যাঁ, এই রাজ্যটা কার? তৃণমূল বলবেন না, এই রাজ্যটা বাংলার মানুষের। শাসক দল তৃণমূল। শাসক দল তৃণমূল কেন ঘরে ঢোকাতে পারছে না? যদি আজকে বিজেপি, সিপিএম তারাও ঘর ছাড়া হয়, তাদেরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের দায়িত্ব রয়েছে, যারা আজকে ভোট পরবর্তী ঘটনায় কোথাও যদি ছোটোখাটো ঘটনাও ঘটে থাকে, সেখানে যদি কেউ বাড়ি ছাড়া হয়, সেটা কাঙ্ক্ষিত নয়। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব একটা 24 ঘন্টা হেল্পলাইন নাম্বার খুলেছে,
সেখানে কমপ্লেন জমা হোক, আমরা প্রশাসনিকভাবে সরকার যেটা করবে করবে, দলীয়ভাবেও আমরা চেষ্টা করব যাতে কেউ ঘরছাড়া না হোক, একদমই সে তার তাই। বাড়িতে যাক, ঠিক আছে। তার কারণ রাজনীতি মতাদর্শের ভিত্তিতে হোক। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসের বিরুদ্ধে বরাবর ছিলেন, এখনো রয়েছেন। যারা ঘর ছাড়া বিজেপি কর্মী বা যারা ঘর ছাড়া তৃণমূল কর্মী, তুমি নন্দীগ্রামের কথা বলছিলে, তমলুকের কথা বলছিলে, সেই সব কর্মীর ক্ষেত্রে তোমার দলের তরফে সেই সমস্ত ঘর ছাড়া যারা কর্মী সমর্থক যারা ঘুরে বেড়াচ্ছেন বা বিভিন্ন কার্যালয়ে তাদের দলীয় কার্যালয়ে আশ্রয় নিচ্ছেন, তারা তো প্রশাসনের কাছে সহযোগিতা চাইছেন, তাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে কি বার্তা তুমি দিতে চাও? প্রশাসন তাদেরকে ঘরে ফেরাবে তো দায়িত্ব নিয়ে? প্রশাসন শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী কেন, প্রশাসনের আমি দায়িত্ব বিজেপি মেনশন করেছি, তৃণমূল কংগ্রেস। প্রশাসন সরকারে কোন দল ক্ষমতায় আছে সেটা বড় কথা নয়। প্রশাসন সংবিধানের লোক, সাংবিধানিকভাবে প্রশাসনের দায়িত্ব হলো যে যেখানে যেই দলই করে থাকুক, যদি কেউ অত্যাচারিত হয়ে কোথাও আশ্রয় নিতে হয়, প্রশাসনের দায়িত্ব হলো তাদেরকে তাদের ঘরে ফিরিয়ে দেওয়া এবং সুরক্ষিত রাখা। এবার বিষয়টা হলো সেখানে প্রশাসনের কোথাও কোথাও হয়তো গাফিলতি দেখা দিতে পারে, সেই জায়গাটা আমরা দেখব। সরকারে যেহেতু আমরা ক্ষমতায় আছি, এর থেকে আর বেশি কথা আমি বলতে চাই না। লক্ষ্মীর ভান্ডার পাওয়ার অধিকার তো বিজেপিদের রয়েছে। বিজেপি বলে না, লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিক, যেই নাগরিকের লক্ষ্মীর যদি ভান্ডার বন্ধ পাওয়া হয়ে উচিত, যায়, তারা যদি পাবে। কারোর বন্ধ হয়ে যায় সেটা অন্যায়। একদমই কারোরই বন্ধ হবে না, যার আছে সে তো পাবেই, যার হয়নি পরবর্তীকালে তার এরিয়ায় যখন দুয়ারে সরকার হবে, সে গিয়ে তার নামটা একেবারে নথিভুক্ত করাবে। উপনির্বাচনের ক্ষেত্রে যেই সব জায়গায় উপনির্বাচন, যে সমস্ত বিধানসভা কেন্দ্রে আমরা জানি সেখানে এখন প্রকল্প বন্ধ রয়েছে, যেহেতু ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আবার ফল প্রকাশের পর আবারও কিন্তু বিধানসভা যে প্রকল্প চালু থাকবে। আমরা এই সংক্রান্ত আলোচনায় থাকবো, অবশ্যই ভোট পরবর্তী হিংসা নিয়ে কথা হচ্ছে, আর এবার কথা হবে উপনির্বাচন নিয়ে 4 কেন্দ্রে। তবে সময় এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকবেন প্লিজ। চ্যানেল ওয়ান সিম্পলি এন্টারটেনমেন্ট। আমি উষসী, আমার তরফ থেকে চ্যানেল ওয়ানের সমস্ত দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। UEFA Euro 2024, live on Sony Sports Network. ওহি ও নকুলে সমঝোতা হয়ে গেলে চুম্বন ঘটে না, আরো ঢের বেশি অঘটন পায়ে হেঁটে পাশে থাক, ছেড়ে যাস না। একদা এরাই শত্রু ছিল তো বটে, বন্ধুতা ছিল অনুপাতে ঘনঘোর, বহুদূর থেকে কাছে এসে নিশ্চুপ, যেন এ ফাগুন লালিমায় ভরপুর। কি বলে অহিনকুল সম্পর্ক আছে, অহিনকুল সম্পর্কগুলোই দেখবে কোথাও গিয়ে একটা মানে তৈরি হয়, কোথাও একটা বাদবাকি- মানে তৈরি হয়। হ্যাঁ। এই যে তোমার নির্মিত একটা পূর্ণদৈর্ঘ্যের ছবি বলা যায়, গুহা মানব, হুম, আচ্ছা এটা তুমি গল্প আশ্রয় করেছিলে কার? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ওই একই নামের উপন্যাস।